নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার জ্যোতিষ রায় আর আপনারা দেখছেন জ্যোতিষ জ্ঞানমার্গ। আমি আমার জ্যোতিষ জ্ঞানমার্গ চ্যানেলের 91 নম্বর এপিসোডে আর্ন অফ মানি, অর্থাগম নিয়ে আলোচনা করেছিলাম। আমি সেখানে দেখিয়েছিলাম যে জাতকের অর্থের উৎস কোথায় রয়েছে, কিভাবে জাতক অর্থ সঞ্চয় করতে পারবে। তো অর্থ সঞ্চয়ের প্রধান ভাব হচ্ছে সেকেন্ড হাউস, কারণ সেকেন্ড হাউস থেকে আমরা অর্থ সঞ্চয় বা অর্থ ভাণ্ডার বিচার করে থাকি। এছাড়া আমাদের দৈনন্দিন যে অর্থ উপার্জনের জায়গা, সেটা হচ্ছে একাদশ ভাব। একাদশ ভাবের থেকে আমরা জাতকের অর্থনৈতিক উপার্জন বা সামগ্রিক আয়ের ক্ষেত্র বিবেচনা করে থাকি। তো আজকে আমি আলোচনা করব একাদশ ভাব নিয়ে, অর্থাৎ আমি আমার জ্যোতিষ জ্ঞানমার্গ চ্যানেলের 91 নম্বর এপিসোডে সেকেন্ড হাউসকে কেন্দ্র করে অর্থ সঞ্চয়ের একটা উৎস দেখিয়েছিলাম। আজকে আলোচনা করব একাদশ ভাব নিয়ে, অর্থাৎ জাতকের দৈনন্দিন যে ইনকামের জায়গা, ধারাবাহিক যে ইনকামের জায়গা, সেটা আমি দেখাবো আজকে একাদশ ভাবকে কেন্দ্র করে। তো প্রধানত একাদশ ভাবের মধ্যে যে গ্রহরা অবস্থান করে সেই গ্রহদের নৈসর্গিক কারকতা থেকেই কিন্তু জাতক ধারাবাহিকভাবে অর্থ উপার্জন করতে পারবে। এবং একাদশ ভাবে যে গ্রহরা অবস্থান করছে সেই গ্রহরা যে ভাবের অধিপতি লগ্ন সাপেক্ষে সেই ভাবের বিষয়বস্তু থেকে জাতক অর্থ উপার্জন করতে পারবে। এটা 1 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র, একাদশ ভাবে দেখতে হবে কোন গ্রহের দৃষ্টি আছে। একাদশ ভাবে যে গ্রহের দৃষ্টি আছে সেই গ্রহটার নৈসর্গিক কারকতাকে কেন্দ্র করে জাতক অর্থ উপার্জন করতে পারবে। এবং একাদশ ভাবের দৃষ্টিরত গ্রহ যে ভাবের থেকে দৃষ্টি দিচ্ছে সেই ভাবকে কেন্দ্র করে জাতক কিন্তু অর্থ উপার্জন করতে পারবে। এবং 3 নাম্বার, একাদশ ভাবের অধিপতি, একাদশ ভাবের অধিপতি সে যে গ্রহই হোক না কেন, একাদশ ভাবের অধিপতি লগ্ন সাপেক্ষে যে ভাবে গিয়ে বসে থাকবে সেই ভাবকে মাধ্যম করে জাতক অর্থ উপার্জন করতে পারবে। আমি এই 3টে সূত্র আমি 91 নম্বর ভিডিওতে সেকেন্ড হাউসকে কেন্দ্র করে অর্থ সঞ্চয়ের ব্যাপারে আলোচনা করেছিলাম। আজ এই 3টে সূত্রকেই কেন্দ্র করে আমি বোর্ডে যে দৃষ্টান্তটা আছে সেই দৃষ্টান্তটাকে অবলম্বন করে এই 3টে বিষয় আমি বুঝিয়ে দেবো, যে 3টে বিষয় আমরা আলোচনা করলাম। তো আমাদের এখানে এটা আমি মিথুন লগ্ন দিয়েছি। মিথুন লগ্ন সাপেক্ষে একাদশ ভাব পড়ে মেষ রাশি। এটা তো আমাদের 1 নম্বর সূত্র যেটা আছে, 1 নম্বর যে সূত্র আছে, একাদশ ভাবের মধ্যে কোন গ্রহ বসে আছে। একাদশ ভাবের মধ্যে বৃহস্পতি বসে আছে, আর বৃহস্পতির নৈসর্গিক কারকতা থেকে অর্থ আসবে। বৃহস্পতির নৈসর্গিক কারকতা থেকে অর্থ আসবে। বৃহস্পতি কোন কোন ভাবের অধিপতি? বৃহস্পতি নবম ভাবের, 10ম ভাবের অধিপতি এবং সে 7ম ভাবের অধিপতি। অর্থাৎ বৃহস্পতির নৈসর্গিক কারকতা থেকে যেমন অর্থ আসবে
তেমনি সপ্তম ভাব এবং দশম ভাবকে কেন্দ্র করে অর্থ আসবে জাতকের। সপ্তম ভাব হচ্ছে ব্যবসা হতে পারে, বা দেখা যাচ্ছে যে বিবাহ সংক্রান্ত বিষয় হতে পারে, স্পাউস থেকে জাতকের অর্থ আসবে। ঠিক আছে, এটা যদি কোনো ছেলের শখ হয় তাহলে নিশ্চয়ই তার স্ত্রী অর্থ উপার্জনে সক্ষম হবে। তার উপার্জন মানে তো জাতকের উপার্জন। আবার যদি এটা যদি কোনো মহিলার শখ হয় তাহলে জাতকের স্বামী মানে জাতিকার স্বামী সে যে উপার্জন করবে সেই উপার্জনটা তো তার উপার্জনই পরিণত হবে। তো এটাই দেখাচ্ছে যে যদি সপ্তম ভাব স্পাউসের জায়গায় স্পাউসের থেকে অর্থ আসতে পারে, আবার সপ্তম ভাব ব্যবসা বাণিজ্যের জায়গা রয়েছে, সুতরাং জাতক ব্যবসা বাণিজ্য থেকে অর্থ উপার্জন করতে সক্ষম হবে, বৃহস্পতি সেই প্রমিস করছে। এবং দশম ভাব হচ্ছে আমাদের কর্মের জায়গা। জাতক যে কর্ম করবে সে কর্মটা যদি বৃহস্পতি জনিত কর্ম হয় তো সে কর্ম থেকে জাতক অর্থ পাবে। এটা এবার 2 নম্বর সূত্র, আমরা এখানে একাদশ ভাবে আর কোনো গ্রহ নেই, এই কারণে আমরা আর কোনো গ্রহকে নিতে পারছি না। তো দেখবো একাদশ ভাবে কোন গ্রহের দৃষ্টি দিচ্ছে। একাদশ ভাবের দৃষ্টি কিন্তু মঙ্গলের দৃষ্টি পড়ছে, মঙ্গলের দৃষ্টি পড়ছে। সুতরাং মঙ্গল এখানে অর্থ উপার্জন দেবে জাতককে। তো বিষয়টা হচ্ছে যে মঙ্গল কোথা থেকে অর্থ দেবে, মঙ্গলের কারকতা থেকে অর্থ উপার্জন দেবে, জাতককে উপার্জন দেবে মঙ্গলের কারকতা থেকে। এবং মঙ্গল যেহেতু একাদশ পতি, সুতরাং একাদশ ভাবের থেকে অর্থ আসবে, একাদশ ভাবের থেকে অর্থ আসবে। একাদশ ভাব হচ্ছে বড় ভাই বোনের জায়গা, তাদের থেকে অর্থ আসতে পারে, বা একাদশ ভাব হচ্ছে আমাদের আত্মীয় বর্গ, পরিচিতি পরিজন, তাদের সঙ্গে সম্পর্কের মধ্য দিয়ে জাতকের অর্থ আসবে। আবার এই মঙ্গল দেখা যাচ্ছে যে ষষ্ঠপতি, তাহলে ষষ্ঠের থেকে অর্থ আসবে, ষষ্ঠ থেকে অর্থ আসবে। ষষ্ঠ মানে চাকরি হতে পারে, সেবা হতে পারে। ঠিক আছে, অন্যের অধীনে কাজকর্ম, অন্যের অধীনে যদি আমি কাজ করি তাহলে সেই অধীনস্থ কর্ম হতে পারে। ঠিক আছে, হার্ডওয়ার্ক হতে পারে, তো সেখান থেকে অর্থ আসবে, মঙ্গলের প্রমিস এটা। এবার বিষয়টা হচ্ছে 3 নাম্বার, এখানে একাদশ ভাবের মধ্যে কিন্তু রবি এবং বুধও দৃষ্টি দিচ্ছে। আমরা রবি বুধকেও দেখবো। রবি বুধ যেহেতু দৃষ্টি দিচ্ছে একাদশ ভাবে, তাহলে রবিও কিন্তু এখানে অর্থ দেবে, বুধও অর্থ দেবে। তো রবি কোন ভাবের অধিপতি, রবি তৃতীয় ভাবের অধিপতি, সুতরাং তৃতীয় থেকে অর্থ দেবে। এবং রবি কিন্তু বসে রয়েছে পঞ্চমে, সুতরাং পঞ্চম থেকে অর্থ দেবে, পঞ্চম থেকে অর্থ দেবে। বুধ নৈসর্গিক কারকতা থেকে অর্থ দেবে। বুধ কিন্তু রয়েছে চতুর্থপতি এবং লগ্নপতি, সুতরাং চতুর্থ থেকে অর্থ পাবে। এবং বুধ রয়েছে পঞ্চমে বসে রয়েছে, সুতরাং পঞ্চম থেকে অর্থ দেবে বুধ। তোরে এরা জাতককে নিয়মিত অর্থ দেবে। এবার দেখবো আমরা যে একাদশ পতি কোথায় বসে রয়েছে। একাদশ পতি 3 নম্বর হচ্ছে মঙ্গল। মঙ্গল বসে রয়েছে কোথায়, মঙ্গল বসে রয়েছে অষ্টমে। জাতকের কিন্তু মঙ্গল অষ্টমে বসে রয়েছে, অষ্টম থেকে জাতককে অর্থ দেবে, কিন্তু অর্থ দেবে। সুতরাং আমরা অষ্টম থেকে আমরা কি বলতে পারি, অষ্টম থেকে আমরা গুহ্যবিদ্যা বলতে পারি, বা এলআইসি বলতে পারি, অন্যের অধীনে, অন্যের অধীনস্থ যে অর্থটা রয়েছে সেটা আমরা বলতে পারি। টেকনিক্যাল যে নলেজটা রয়েছে সেখান থেকে অর্থ আসতে পারে, কারণ অষ্টম হচ্ছে টেকনিক্যাল নলেজের জায়গা। ঠিক আছে, এলআইসি হতে পারে, জীবন বীমা যাকে বলে, সেখান থেকে অর্থ আসতে পারে। তো এই যে ভাবগুলো এবং গ্রহগুলো পেলাম, এরা কিন্তু জাতককে সরাসরি অর্থ দেওয়ার জন্য প্রস্তুত, এরা অর্থ দেবে। তো আমি নিশ্চয়ই বোঝাতে পেরেছি যে একাদশ ভাবকে কেন্দ্র করে কিভাবে জাতকের অর্থ আসে। তো এই বিষয়ে আপনাদের আরেকটা বিষয় বলে দিই যে দ্বিতীয় ভাব এবং একাদশ ভাব, এই দুটো ভাবের মধ্যে দুটোই অর্থ কেন্দ্রিক। তো দুটো ভাবের মধ্যে পার্থক্য কোথায়? প্রধানত একাদশ ভাব হচ্ছে উপার্জনের ভাব, আয়ের ভাব।
একাদশ ভাবে যে সমস্ত গ্রহরা থাকে বা দৃষ্টি দেয় তারা জাতককে উপার্জন অর্থাৎ নিয়মিত আয় দেওয়ার জন্য একটা বন্দোবস্ত করে, একটা ধারাবাহিক আয়ের একটা বন্দোবস্ত করে। অর্থাৎ জাতক মেহনতি করলেই অর্থ পাবে, কিন্তু সেকেন্ড হাউস সেটা নয়। সেকেন্ড হাউস হচ্ছে জাতকের সঞ্চয় ভান্ডার। জাতক মেহনতি করলেও সেখান থেকে অর্থ আসতে পারে, অথবা জাতক অন্য উৎস থেকে অর্থ আসতে পারে। কেউ তাকে যদি উপহার দেয়, দান করে, বা অন্য কোনো উৎস থেকে জাতকের অর্থ আসতে পারে। তবে সেকেন্ড হাউসের অর্থটা কিন্তু নিয়মিত নয়, একবার দুবার বা বারবার অনিয়ম ভাবে আসতে পারে। তো একাদশ ভাব হচ্ছে একটা নিয়মের জায়গা, ধারাবাহিকের জায়গা, আর সেকেন্ড হাউস হচ্ছে আমার অনিয়মের জায়গা, ধারাবাহিক ঠিক নয়। আমরা একাদশ ভাবকে আমার মানে নিকটাত্মীয়, আমার মানি ব্যাগ বলতে পারি, মানি ব্যাগের মধ্যে যে অর্থটা আসে। আর সেকেন্ড হাউস হচ্ছে আমার ব্যাংক ব্যালেন্স বলতে পারি, ঠিক আছে, আমি সঞ্চয় ভান্ডার বলতে পারি, আমার আলমারি বলতে পারি, আমার ক্যাশ ভান্ডার বলতে পারি, আমার সিন্ধুক বলতে পারি। তো সেইটা তো সেকেন্ড হাউস মানে হচ্ছে সঞ্চয় ভান্ডার। সঞ্চয় ভান্ডারে অর্থ আসতে পারে যে কোনো উপায়ে। আর একাদশ ভাব হচ্ছে আমার মেহনতির জায়গা, আমি উপার্জন করব। আমার মানি ব্যাগে নিশ্চয়ই কেউ দান করবে না, ঠিক আছে। আমার মানি ব্যাগের মধ্যে বা আমার কাছে যে অর্থটা আসবে আমার পকেটে, সেই অর্থটা আমি মেহনত করে উপার্জন করব, আয় করব আর কি, সেটা। তো এই দুটো ভাবের মধ্যে পার্থক্য অবশ্যই আছে। এছাড়া আর একটা বিষয় আপনাদের একটু বলে দিই, যদিও এটা নিয়ে আমি এরপরে ভিডিও করব, সেটি হচ্ছে যে দ্বিতীয় পতি এবং দ্বিতীয় ভাব এই দুটোর মধ্যে পার্থক্য কি, একাদশ পতি এবং একাদশ ভাব এই দুটোর মধ্যে পার্থক্য কি। তো এই যে এরা কিন্তু অর্থ রিলেটেড, একাদশ পতি যারা তারাও অর্থ রিলেটেড, দ্বিতীয় পতি যারা তারাও অর্থ রিলেটেড। তো এখানে এই দ্বিতীয় পতির সঙ্গে যারা বসে থাকবে, দ্বিতীয় পতিকে যারা দৃষ্টি দেবে, বা একাদশ পতিকে যারা দৃষ্টি দেবে, একাদশ ভাবের মধ্যে একাদশ পতির সঙ্গে যারা বসে থাকবে, তারাও কিন্তু জাতককে অর্থনৈতিক প্রেরণা দেয়, ঠিক আছে, অর্থনৈতিক প্রেরণা দেয়। তাদের প্রতিশ্রুতি অনুযায়ী জাতক যদি চলেন, তাহলে কিন্তু জাতক অবশ্যই অর্থনৈতিক উন্নতি করতে পারেন। তো আমি এই একাদশ ভাবের মধ্যে যে সমস্ত গ্রহ রয়েছে, যে সমস্ত গ্রহ দৃষ্টি দিচ্ছে, এবং একাদশ পতিকে যারা সঙ্গ দিচ্ছে বা দৃষ্টি দিচ্ছে, তাদের মধ্যে পার্থক্যটা কি আমি এর পরের ভিডিওতে বলবো। বা দ্বিতীয় ভাবের মধ্যে যে সমস্ত গ্রহরা রয়েছে বা দৃষ্টি দিচ্ছে, তারা তো অর্থ সঞ্চয় জাতককে অর্থ দিচ্ছেই, প্লাস দ্বিতীয় পতির সঙ্গে যারা বসে রয়েছে এবং দ্বিতীয় পতিকে যারা দৃষ্টি দিচ্ছে, তারা জাতককে কিভাবে অর্থ সঞ্চয়ের জন্য আগ্রহ সৃষ্টি করছে, সেটা নিয়ে উদাহরণ সহকারে পরের ভিডিওতে আমি আলোচনা করব। আপনারা দেখতে থাকেন জ্যোতিষ জ্ঞানমার্গ। আর জ্যোতিষ যদি আপনি প্রথম হয়ে থাকেন, একটা সাবস্ক্রাইব করে দিন, আর লাইকে একটুখানি প্রেসার করে দিন, ঠিক আছে, আমার সঙ্গে থাকেন। এবং আমি বলবো, আপনি যদি নতুন জ্যোতিষ হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলের মানে প্রত্যেকটা ভিডিও এপিসোড 1, 2, 3 থেকে শুরু করেন এবং খাতা কলম নিয়ে নোট ডাউন করতে থাকেন। আপনি দেখবেন আপনার অজান্তে একজন ভালো জ্যোতিষ হয়ে যাবেন। আর যদি আপনারা মনে করেন যে আমার কাছ থেকে জ্যোতিষ শিখবেন, অবশ্যই যোগাযোগ করেন। আমার এই নম্বর 9647079942, নম্বর 9647079942। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপে লিখবেন আমি জ্যোতিষ শিখতে চাই। আপনারা আমি যে কোর্সটা আপনাদের করব অ্যাডভান্স কোর্স, এই কোর্স করে আপনি জ্যোতিষের চেম্বার করতে পারবেন, কুষ্টি লিখতে পারবেন, আপনি জ্যোতিষের যে কোনো ফলা পরামর্শ আপনি দিতে পারবেন আপনার ক্লায়েন্টকে, আপনি ক্লায়েন্টের রেমেডি করতে পারবেন। একজন জ্যোতিষের যে সাধারণ জ্ঞান রয়েছে সেটি আপনি এই অ্যাডভান্স কোর্সের মধ্য দিয়ে করতে পারবেন, ঠিক আছে। অচিরেই আমি খুব তাড়াতাড়ি ব্যাচ শুরু করেছি। আমার সারা বছরে 3টে স্তরে ব্যাচ হয়, একটা হচ্ছে ডিসেম্বরে, একটা এপ্রিলে, আর একটা আগস্টে। তো আপনারা এই যে 3টে সেশন বললাম, এই 3টে সেশনে আপনারা যোগাযোগ করেন, এভরি ইয়ারে প্রতি বছরে হয়। তো নিশ্চয়ই আজকের ভিডিওটা যদি ভালো লাগে কমেন্টস করে জানাতে ভুলবেন না। কিন্তু আজকে এইটুকু, ভালো থাকবেন।